আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছো। ধ্বনি ও বর্ণের উপরে স্পেশাল ক্লাসের আগে একবার হয়েছে, পরীক্ষা হয়েছে। তো কিছু প্রশ্ন অ্যাড করে, কিছু প্রশ্ন বাদ দিয়ে, কিছু প্রশ্ন পরিবর্তন করে আমরা আবার শুরু করেছি। যেহেতু রেগুলার সপ্তাহে এক দুইটা করে এরকম ফ্রি ক্লাস চলতে থাকবে, তো আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো বেছেই আসলে এই ক্লাসগুলো করব। তো আজকে ধ্বনি পরিবর্তনের মোট 35টা ক্লাস আমরা যে প্রশ্নগুলো সলভ করব, আশা করা যায় তোমরা যে কোনো বিশ্ববিদ্যালয় ঢাবি সহ ভর্তি পরীক্ষায় ধ্বনি ও বর্ণ থেকে যে প্রশ্ন পাবে, সেটা এই যে আলোচনা হবে, যে সমাধান হবে, এই সমাধানের বিষয়ের মধ্যে থেকেই হবে, এটা কনফার্ম। 35টা প্রশ্ন যে বিষয় বা যে অ্যাঙ্গেল বা যে জায়গা থেকে নেওয়া হয়েছে, প্রশ্ন তুমি যে বিশ্ববিদ্যালয়ে যে কোনো ভর্তি পরীক্ষায় যাও, এই অ্যাঙ্গেল এবং এই জায়গা থেকেই হবে। তো তোমাদের কি খবর? পড়াশোনার আপডেট কি? পরীক্ষা বেশি দিন নাই, অনেকে আসছে। সবাই একটু খেয়াল করি আর খাতা কলম নিয়ে বসি। আমরা আমাদের ক্লাসে যেটা করি, প্লিজ একটু নোট ডাউন করো, কি হইতেছে কথা, কি আলোচনা হচ্ছে, একটু নোট ডাউন। তাহলে আমরা প্রথম প্রশ্ন চলে যাই। প্রশ্ন নাম্বার 1, নিচের কোনটি কেন্দ্রীয় বিবৃত ধ্বনি? আচ্ছা, কেন্দ্রীয় বিবৃত ধ্বনি, এই প্রশ্নের উত্তরের জন্য এর আগেও তোমাদেরকে বলা হয়েছে যে আহ, একটা ছক তোমাদের মুখস্থ করতে হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। কেন্দ্রীয় বিবৃত, সেখানে সম্মুখ স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, জীবের উচ্চতা, ঠোঁটের উন্মুক্তি, কোনগুলো সংবৃত, কোনগুলো বিবৃত, এরকম একটা ছক তোমাদেরকে বলা হয়েছে মুখস্থ করতে। এবং যে ছক থেকে বিগত বছরে দেখা যায় যে প্রায়ই প্রশ্ন হয়। তো আমরা ওই ছকটা একটু দেখবো, দেখে এই প্রশ্নটা সলভ করবো। এখানে বলেছে কেন্দ্রীয় আবার বিবৃত স্বরধ্বনি। আমরা জানি এই প্রশ্নের উত্তর আটা কিভাবে হলো। আটা আমরা এখানে দেখছি জীবের অবস্থান তিন ভাবে আমরা ডিফাইন করতে পারি। একটা হচ্ছে সম্মুখ, মধ্য, পশ্চাৎ। মধ্য মানেই মূলত মাঝখানে, আর এই পাশের মাঝখানে, তাহলে এখানে মধ্য, আবার এইটাকে কেন্দ্রীয়। তার মানে জীবের অবস্থান অনুযায়ী মাঝখানে কেন্দ্রে অবস্থান করছে হচ্ছে আ। আচ্ছা, তাহলে এখানে কেন্দ্রীয় কি বুঝলাম। আর বিবৃত ধ্বনি, আমরা জানি যে সংবৃত এবং বিবৃত এই দুইটা কথা আমার মুখে এই যে গোল হয়, যখন বেশি গোল হয় তখন সংবৃত, গোল হয় না তখন সেটা বিবৃত। এটা একটা ব্যাখ্যা। মূলত দুই ঠোঁটের দূরত্ব যদি বাড়ে তাহলে বিবৃত হয়, যদি কমে যায়, ছোট হয়, তাহলে সংবৃত হয়। যদি দুই ঠোঁটের দূরত্ব সংক্ষিপ্ত হয় তাহলে তখন সংবৃত হয়, যখন বেড়ে যায় তখন বিবৃত হয়। আমরা জানি যে আ উচ্চারণে জিহ্বা শুয়ে থাকে, আ উচ্চারণে জিহ্বা শুয়ে থাকে, এবং দুই ঠোঁটের দূরত্ব সব থেকে বেশি হয়। আ যখন আমরা বলবো, দুই ঠোঁটের মাঝখানের দূরত্ব সব থেকে বড় হয়। এই যে সব থেকে বেড়ে যায়, বড় হয়, এই জন্য আকে বিবৃত ধ্বনি বলে, এই যে বিবৃতর মধ্যে পড়ে। আবার এটা মাঝখানে, তাই কেন্দ্রীয় বলে। আর জীবের উচ্চতা যদি হিসাব করি, আ উচ্চারণে জীবের উচ্চতা, মানে জীব আসলে ঠিক কোথায় থাকে, আমাদের জিহ্বা ঠিক কোথায় থাকে, এই হিসাব করলে আমরা জানি। এছাড়াও আরেকটা প্রশ্ন দেখবা তোমাদের ব্যাকরণ বই আছে এবং বিগত বছরে এসছে, যে কোন ধরনের উচ্চারণে জিহ্বা শুয়ে থাকে, যেটাকে বই লেখা আছে জিহ্বা শায়িত থাকে, কোন ধ্বনি উচ্চারণ। আমরা জীবের উচ্চতা যদি হিসাব করি, একবার উঁচুতে থাকে যখন আমরা বলবো ই এবং উ, তখন উঁচু। এ যখন বলবো আরেকটু নিচু ভাগ, এ যখন বলবো আরেকটু নিচু ভাগ, আর যখন আ বলবো তখন আমাদের জিহ্বা একবার নিচে শুয়ে পড়ে। তাহলে যে ধ্বনি উচ্চারণে জিহ্বা শায়িত থাকে সেটা কোন ধ্বনি? সেটা হচ্ছে আ। তাহলে জিহ্বা শায়িত থাকে, তার মানে জিহ্বা একেবারে নিচে থাকে। আবার সম্মুখ এবং পশ্চাৎ যদি হিসাব করি, আ বলে জিহ্বা একদম নিচে শুয়ে পড়ে, সামনের দিকেও আগায় না, পিছনের দিকেও যায় না, এই জন্য আ উচ্চারণে কেন্দ্রে থাকে জিহ্বা। আবার আ উচ্চারণে দুই ঠোঁটের দূরত্ব সব থেকে বাড়ে, এই জন্য এটাকে বিবৃত বলে। তাহলে তিনটা ক্যাটাগরি আমি আরেকবার রিভাইজ করে বলছি। প্রথম কথা হচ্ছে জীবের উচ্চতা, মানে জীব আসলে উঁচু হয় নাকি নিচু হয়। আ বললে জীব শুয়ে পড়ে, তার মানে কি একেবারে নিচে থাকে, নিম্ন থাকে। আচ্ছা, আ উচ্চারণে জীব সামনের দিকেও আসে না, পিছন দিকেও যায় না, তার মানে মাঝখানে থাকে,
কেন্দ্রে থাকে, মধ্যে বা কেন্দ্রীয় থাকে। তাহলে নিম্ন আবার কেন্দ্রীয় পাইলাম। আর সংবৃত বিবৃতর ক্ষেত্রে দুই ঠোঁটের দূরত্ব সব থেকে বাড়ে আধুনিক উচ্চারণ, সব থেকে বড় থাকে, তাই আকে বলা হয় বিবৃত। তাহলে আ হচ্ছে বিবৃত, কেন্দ্রীয় এবং নিম্ন স্বরধ্বনি। নিচের কোনটি কেন্দ্রীয় বিবৃত ধ্বনি? তাহলে উত্তর হচ্ছে আ। তোমাদের এই ছকটা কিন্তু মুখস্থ করতে হবে। ধ্বনি ও বর্ণ থেকে এই ছক থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। আমরা পরের প্রশ্নে যাই। এখানে তিনটা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে জিভ সামনের দিকে আছে কিনা, উচ্চ মানে একবার উঁচুতে আছে কিনা, আবার সংবৃত নাকি বিবৃত। তাহলে প্রত্যেক ক্ষেত্রে তিনটা ক্যাটাগরি ভাগ করতে হবে। এক নাম্বার হচ্ছে জিভ সামনের দিকে গেছে নাকি পিছনের দিকে গেছে, এটা হচ্ছে সম্মুখ নাকি পশ্চাৎ। উচ্চ জিভের উচ্চতা উপরে আছে নাকি নিচে আছে, এটা হচ্ছে উচ্চতা। আর দুই ঠোঁটের এই যে দূরত্বটা, উন্মুক্তি, ঠোঁটটা বেশি বড় হচ্ছে মানে বিবৃত হচ্ছে নাকি ছোট হয়ে যাচ্ছে, গোল হয়ে যাচ্ছে, যেটাকে আমরা সংবৃত বলি, কোনটা হচ্ছে। তাহলে আমরা সেই ঠিক আবার ওখানে যাই। আমাদের প্রথম কথা হচ্ছে সম্মুখ লাগবে। আচ্ছা, তাহলে সম্মুখের মধ্যে এই তিনটা আছে, ই, এ আর এ। আচ্ছা, এরপরে বলছে উচ্চতা, উচ্চ। তাহলে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। তাহলে এইটা বাদ, এইটা বাদ, এখানে তো নেই। তাহলে উচ্চর মধ্যে আছে। তাহলে আমরা কমন পাচ্ছি ই, সম্মুখ, আবার উচ্চ পাচ্ছি। এরপরে সংবৃত, ই কে আমরা দেখছি সংবৃত বিবৃতের মধ্যে, সংবৃতর মধ্যে আবার ই পড়ছে। এই প্রশ্নটা কিন্তু বিগত বছরে বেশ দেখবা অনেকবার এসছে, এই প্রশ্নটা অনেকবার রিপিট হয়েছে, গত বছরের প্রশ্নটা এসছে এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কি সেটা? জিভ একবার উঁচুতে থাকবে, আবার সামনের দিকে থাকবে এবং সংবৃত হবে। তাহলে সম্মুখের মধ্যে চারটার মধ্যে উঁচুতে পাইছি ই, আবার সংবৃত, তাহলে উত্তর হচ্ছে ই। দুইয়ের প্রশ্ন ই, এটার উত্তর সবাই পেরেছে, সবাই পারে। তিন নম্বর প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলো প্রধানত কয় ভাগে ভাগ করা হয়? যারা প্রশ্ন দিয়েছ, তোমাদের পরীক্ষার আগে কিন্তু ঘোষণা করা হয় নাই, কিন্তু ক্লাসের মধ্যে বলছি আজকের পরীক্ষায় যে ফার্স্ট হবে, ফার্স্ট হয়েছে, তার জন্য বিশেষ পুরস্কার থাকছে। তার জন্য বিশেষ পুরস্কার পাবে যে ফার্স্ট হয়েছে, তার সাথে আমরা যোগাযোগ করব। বাংলা ভাষার মৌলিক ধ্বনি যতগুলো আছে এগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা জানি বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে বাংলা ভাষায় মানে ধ্বনি কয় প্রকার? খুবই সহজ ধ্বনি। একটা হচ্ছে স্বরধ্বনি, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যদি বলা হইতো যে স্বরধ্বনি আবার কয় প্রকার, তাহলে দুই প্রকার হইতো। একটা হচ্ছে হ্রস্ব স্বর আর দীর্ঘ স্বর। এখানে যেহেতু বলেছে বাংলা ভাষার মৌলিক ধ্বনি, তার মানে ধ্বনি মূলত কত প্রকার? তাহলে ধ্বনি মূলত দুই প্রকার, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যৌগিক স্বরধ্বনির চিহ্ন কতটি? আমরা জানি যে স্বরধ্বনি আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। স্বরধ্বনি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক মানে হচ্ছে মূল, যে স্বরধ্বনিগুলোকে আর বিশ্লেষণ করা যায় না, আর ভাঙা যায় না, তাদেরকে মৌলিক স্বরধ্বনি বলে। আমরা জানি যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। অ, আ, ই, উ, এ, ও, এ, এই 7টিকে মৌলিক স্বরধ্বনি বলে। যৌগিক স্বরধ্বনি যেটাকে আমরা বলি যুগ্ম স্বর। এখন আমরা যুগ্ম স্বর কেন বলি? যে স্বরধ্বনিগুলোকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একের অধিক মৌলিক স্বরধ্বনি পাওয়া যায়, মানে একটার মধ্যে একের অধিক মানে মূলত দুইটা পাওয়া যায়। তাহলে একটা স্বরধ্বনির মধ্যে দুইটা স্বরধ্বনি যদি থাকে তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি বা যুগ্ম স্বর। মূল কথা, পাশাপাশি দুইটা মৌলিক স্বরধ্বনি কাছাকাছি এসে যে উচ্চারণটা আমরা শুনতে পাই তাকে বলা হয় যৌগিক স্বরধ্বনি। এখন এই যৌগিক স্বরধ্বনি মোট 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। এই ব্যাখ্যাটা বারবার দেওয়া হয়, বিশ্লেষণ করা হয় এবং প্রায়ই দেখবা বিগত বছরের প্রশ্ন তোমরা ঘাটলে দেখবা যে এটা প্রায়ই আসে। খুব ইম্পর্টেন্ট একটা তথ্য। যৌগিক বা যুগ্ম স্বর বা স্বরধ্বনি 25টি, কিন্তু এখানে প্রশ্ন হয়েছে
যৌগিক স্বরধ্বনির চিহ্ন। আমরা জানি চিহ্ন মানে হচ্ছে প্রতীক। যেরকম আমরা বলি যে মুখ নিঃসৃত কোনো আওয়াজ বা ধ্বনি, কোনো আওয়াজকে যেটা ভাষা প্রকাশ করে, অর্থ প্রকাশ করে, তাকে আমরা ধ্বনি বলি। আচ্ছা, তাকে আমরা ধ্বনি বলি। তাহলে ধ্বনির আবার প্রতীক আছে। যেরকম আমি বলছি যে ক, এই আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ, কিন্তু এই আওয়াজটা তো দেখতে পাচ্ছ না। যখন আমরা বলছি যে প ধ্বনির প্রতীক হচ্ছে এটা হচ্ছে প, এটা দেখতে পাচ্ছ, তাহলে ধ্বনির প্রতীককে আমরা কি বলি? ধ্বনির প্রতীককে আমরা বলি বর্ণ। ধ্বনির প্রতীককে আমরা বর্ণ বলি। এখানে যে প্রশ্নটা হয়েছে যৌগিক স্বরধ্বনি কয়টি, এটা যদি হইতো তাহলে 25টি হইতো। যৌগিক স্বরধ্বনির চিহ্ন মানে প্রতীক, তার মানে হচ্ছে যৌগিক স্বরবর্ণ। যৌগিক স্বরবর্ণ। আমরা জানি যৌগিক স্বরধ্বনি মানে মৌলিক স্বরধ্বনির পাশাপাশি আসতে পারে 25 ভাবে, কিন্তু যৌগিক স্বরধ্বনির বর্ণ যদি হিসাব করি, সে বর্ণ কিন্তু দুইটা। সে বর্ণ কি কি? ওই, ওইকে আমরা ভাঙলে পাবো অ আর রস্বই, আর ও, ওকে আমরা ভাঙলে পাবো অ আর রস্ব। এই যে একটা ভেঙে দুইটা পাচ্ছি, এই জন্য এই দুইটাকে বলা হয় যৌগিক স্বর জ্ঞাপক বর্ণ, মানে যৌগিক স্বরধ্বনির চিহ্ন, মানে যৌগিক স্বরধ্বনির প্রতীক। তাহলে উত্তর হবে দুইটি। যৌগিক স্বরধ্বনির চিহ্ন বা প্রতীক হচ্ছে দুইটি। নিচের কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ নাই? কোন বর্ণটির সংক্ষিপ্ত রূপ নাই? এখন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? বর্ণের সংক্ষিপ্ত রূপকে আমরা জানি, যদি স্বরবর্ণ হয়, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আর যদি ব্যঞ্জন বর্ণ হয়, আমরা জানি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। আচ্ছা দেখো, তাহলে এখানে স্বর এবং ব্যঞ্জন দুটাই আছে। আমরা আয়ের সংক্ষিপ্ত রূপ আ যেহেতু স্বরবর্ণ, তাহলে আ কার আমরা দেখতে পাই কিনা, ক একারে কা, এটা হচ্ছে আয়ের সংক্ষিপ্ত রূপ, তার মানে এটা আছে। ব এর সংক্ষিপ্ত রূপ মানে ব ফলা। আমরা যদি স্বাগত শব্দ লিখি, তাহলে দেখছি শয়ের সাথে ব ফলা আছে, তার মানে ব এর সংক্ষিপ্ত রূপ হয়। ম এর সংক্ষিপ্ত রূপ ব্যঞ্জন বর্ণ, ম এর সংক্ষিপ্ত রূপ তাহলে হবে ম ফলা। আমরা জানি স্মরণ বানান লিখতে গেলে শয়ের সাথে ম ফলা লিখতে হয়, তার মানে ম এর সংক্ষিপ্ত রূপ অ বাংলা বর্ণের মধ্যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। অ এর কোনো কার নেই। আমরা জানি যে স্বরবর্ণ তো 11টি, 11টা স্বরবর্ণের মধ্যে 10টির কার আছে। এই তথ্যগুলো আমরা জানি, খুবই সহজ। তারপরও আরেকবার দেখলে এটা মুখস্থ হয়, কারণ এইগুলো থেকেই প্রশ্নটা হয়। তাহলে অ এর কোনো কার নেই, এই জন্য এখানে প্রশ্ন হয়েছে কোন বর্ণটি সংক্ষিপ্ত রূপ নেই, তাহলে অ এর সংক্ষিপ্ত রূপ নেই, এটা হচ্ছে উত্তর। প্রশ্ন নম্বর 6, নিচের কোনটি প বর্গের বর্ণ নয়? এর মধ্যে সহজ প্রশ্ন আর নাই। এরকম প্রশ্ন কি হবে? হ্যাঁ, এরকম প্রশ্ন হইতে পারে, কারণ এরকম প্রশ্ন হয়েছে, গত বছরই এই প্রশ্ন হয়েছে। নিচের কোনটি প বর্গের বর্ণ নয়? আমরা জানি প বর্গের বর্ণ 5টি, প, ফ, ব, ভ আর ম। তার মানে এখানে ম আছে, ভ আছে, ফ আছে, ক হচ্ছে প বর্গের বর্ণ নয়। এটা সবাই পেরেছে। বাংলা ভাষায় মৌলিক আর যৌগিক স্বরধ্বনির অনুপাত কত? একটু আগেই আমরা দেখেছি যে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি, আর যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। যেহেতু এখানে যৌগিক স্বরধ্বনি বলেছে, তাহলে 25টি। যদি প্রশ্ন হইতো যৌগিক স্বর বর্ণ বা যুগ্ম স্বর কয়টি, তাহলে উত্তর হইতো কিন্তু 2টি। তাহলে 7 আর 25, এখানে 7 আর 25 আছে শেষে অনুপাত। কোন বর্ণটি অঘোষ মহাপ্রাণ? এই প্রশ্নটাও খুবই কমন এবং খুবই সহজ, বিগত বছরের প্রশ্নে প্রায় এসেছে, এবং এটা খুবই ইম্পর্টেন্টও, কারণ ধ্বনি বর্ণ থেকে এরকম প্রশ্ন হয়। 8 নম্বর প্রশ্নের উত্তর অঘোষ মহাপ্রাণ। আমরা এই ছকটা আমরা পড়েছি, মুখস্থ করেছি, মুখস্থ করব, মনে যেন থাকে এভাবে পড়ব। বলেছে অঘোষ মহাপ্রাণ। আমরা অঘোষ দেখছি, এই দুইটা হচ্ছে প্রথম 2 লাইন, বর্গীয় প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, এদেরকে অঘোষ বলে। অঘোষ মহাপ্রাণ বলেছে, মহাপ্রাণ মানে 2 নম্বর লাইন। এখন এই 2 নম্বর লাইনের বর্ণ আছে কোনটা? ট তো 1 নম্বর, এটা উত্তর হইতেছে না। চ 1 নম্বর, উত্তর হইতেছে না। ঢ আর ফ, প, ফ,
এটা 2 নাম্বার বর্ণ। আর ট ঠ ড ঢ, ঢ হচ্ছে 4 নাম্বার বর্ণ। তাহলে এটা হচ্ছে 4 নাম্বার বর্ণ, এটা হচ্ছে 2 নাম্বার বর্ণ। বলেছে অঘোষ, অঘোষ হইতে হইলে অবশ্যই 1 নাম্বার অথবা 2 নাম্বার লাইনের বর্ণ হইতে হবে। তার মানে 4 নাম্বার, এটা উত্তর হইতেছে না। তাহলে ফ, এই ফটাকে বলা হয় অঘোষ, আবার মহাপ্রাণ বর্ণের মধ্যে পড়ে। তাহলে এটা উত্তর হচ্ছে ফ, 8 নাম্বার উত্তর হচ্ছে ফ। এটা আমরা হয়তো পেরেছি। কোনটি? সম্মুখ সংবৃত ধ্বনি। সম্মুখ মানে সামনের দিকে আসবে, আবার সংবৃত ধ্বনি আছে, সম্মুখ সংবৃত ধ্বনি। এখন দেখো, সম্মুখ এর ভিতরে আসবে, আবার সংবৃতর মধ্যে পড়বে। আমরা জানি সংবৃত ধ্বনি এই ছকের মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ। ই এবং উ এর ঠোঁট গোলাকৃতি থাকে, ঠোঁট সব থেকে সংক্ষিপ্ত থাকে, তাই সংবৃত ধ্বনি দুইটা, ই এবং উ। এখন এটা সংবৃত পাইলাম, তাহলে দুইটা ই এবং উ, দুইটা উত্তর হইতে পারে। কিন্তু সম্মুখ হইতে বলতেছে উ উচ্চারণে জিহ্বা একটু পিছিয়ে যায়, এই জন্য উ কে বলা হয় জিহ্বার অবস্থান অনুযায়ী পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি। তাইলে সম্মুখ যেহেতু বলতেছে এটা পশ্চাৎ, এটা তো পশ্চাৎ, তাহলে সম্মুখের মধ্যে আমরা পড়ছে কি ই, তাহলে ই কে আমরা কি বলবো? সংবৃত বলবো, আবার সম্মুখ স্বরধ্বনি বলবো। তাহলে এটা উত্তর হচ্ছে ই। এখন ইটার উত্তর হয়, এর আগে তো প্রশ্নটা দেখেছি, কিন্তু এখানে উ কিন্তু অপশনে আছে, কারণ আমরা জানি উটাও সংবৃতর মধ্যে পড়ে, সম্মুখের হিসাব করলে ই এর উত্তর হয়। বাংলা ভাষায় অর্ধমাত্রার বর্ণ, বাংলা ভাষায় বলছে, বাংলা ভাষায় মানে হচ্ছে বর্ণমালায়। বর্ণমালায় মানে হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে, স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ। এখন তোমরা প্রশ্ন করতে পারো, বলতে পারো যে এত সহজ জিনিস আবার লিখে দিতেছেন কেন? এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কেন লিখে দিচ্ছে? এর কারণ হচ্ছে এই জায়গায় ব্যঞ্জন বর্ণের অর্ধমাত্রার বর্ণ কয়টি, স্বরবর্ণের অর্ধমাত্রার বর্ণ কয়টি, বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি, এভাবে প্রশ্ন হইতে পারে। আমরা জানি স্বরবর্ণের মধ্যে রি, এটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে আছে আরো 7টা। তাহলে মোট অর্ধমাত্রার ব্যঞ্জন, মধ্যমাত্রার বর্ণ মোট হচ্ছে 8টি। স্বরবর্ণের মধ্যে পড়ে রি, আর ব্যঞ্জন বর্ণের মধ্যে পড়ে 7টা। তাহলে 1 আর 7 দুইটা মিলে হয় 8টা। অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। এই বর্ণের সংখ্যা থেকে কিন্তু প্রশ্ন হইতে পারে। পার্শ্বিক ব্যঞ্জন কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন জিনিসটা কি সেটা একটু আমরা জানি। যে ধ্বনি বা যে বর্ণ উচ্চারণের সময় জিহ্বার দুই পাশে, জিহ্বার দুই পাশ দাঁতের দুই পাশে লাগে, এই পাশে পাশে লাগলে সেটাকে বলা হয় পার্শ্বিক বর্ণ। জিহ্বার দুই পাশ দাঁতেরও দুই পাশে লাগে। ল, ল উচ্চারণ করলে দেখবা জিহ্বা এরকম নৌকার দুই পাশে এরকম উঁচু হয়ে যায়, ল উচ্চারণ করলে দুই পাশ উঁচু হয়ে যায়। জিহ্বার দুই পাশ উপরের দাঁতের দুই পাশে লাগে, পাশে পাশে লাগে, তাই পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক ব্যঞ্জন। এটার আরো একটা ব্যাখ্যা আছে, যে ধ্বনি উচ্চারণে জিহ্বার দুই পাশ দিয়ে বাতাস বের হয় তাকে বলা হয় পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক ব্যঞ্জন। পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে একটি, সেটা হচ্ছে ল। তাহলে পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে একটি, সেটা হচ্ছে ল। এটার একটা ছক আমরা দেখাবো, খুব ইম্পর্টেন্ট কিছু তথ্য এই জায়গা থেকে প্রশ্ন হয় প্রায়ই, সেই জায়গাটা আমরা দেখব। বিজ্ঞান শব্দটিতে যুক্ত বর্ণ, এখানে যে যুক্ত বর্ণটা আছে এই যুক্ত বর্ণটা হচ্ছে এইরকম, আবার আরেকটা যুক্ত বর্ণ আছে সেটা হচ্ছে আগে ইও দিয়ে এরকম জ। দেখো এখানে আমি জটা আগে লিখেছি, এই বর্ণটাকে বিশ্লেষণ করলে হবে জ, আর এই যে আংটা হচ্ছে ইওর আংটা। আর এখানে আগে এরকম দিয়েছি, তার মানে আগের ইওর আংটাটা লিখেছি, মাত্রাও নেই, তার মানে আমরা জানি ইও এটার মাত্রা নেই, তার মানে ইও আগে আর এর পরে হচ্ছে জ। এইটা লিখতে গেলে আমরা জানি জ্ঞান লিখতে গেলে এটা লিখতে হয়, বিজ্ঞান লিখতে গেলে এটা লিখতে হয়, এটার জন্য আমরা জানি যে গঞ্জ লিখতে হলে এটা লিখতে হয় গঞ্জ। তার মানে এখানে যে যুক্ত বর্ণটা আছে এই যুক্ত বর্ণে আগে জ আছে পরে ইও আছে, এটা কিন্তু খেয়াল করা জরুরি। অভিধান অনুসারে কোন বর্ণটি সবার শেষে বসবে? এই যে বর্ণ আছে এই বর্ণের ক্রম অনুযায়ী আমরা জানি ট ঠ ড ঢ মূর্ধন্য, এরপরে ত থ দ ধ দন্তন্য, প ফ ব ভ ম। তার মানে এখানে এই চারটার মধ্যে আমরা ট একে পাচ্ছি 1 নম্বরে, ম। এরপর আমরা জানি বর্ণের ক্রম অনুসারে অন্তস্থ জ, র, ল,
তালব্য মূর্ধন্য ষ দন্ত স হ। এভাবে আমরা ক্রম জানি। তাহলে এইভাবে যদি ক্রম জানি তার মানে আমরা দেখতে পাচ্ছি ট 1 নাম্বার, এরপরে র হচ্ছে 2 নাম্বার, এরপরে ল হচ্ছে 3 নাম্বার, এরপরে হ হচ্ছে 4 নাম্বার। এখানে যে 4টা বর্ণ আছে এই 4টা বর্ণের ক্রম যদি আমরা হিসাব করি 1 নম্বরে ট, 2 নম্বরে র, 3 নম্বরে ল, 4 নম্বরে হ। এখানে বলেছে সবার শেষের ক্রম কোনটা, সবার শেষের ক্রম হচ্ছে হ। তাহলে উত্তর হচ্ছে হ, সবার শেষের ক্রম হচ্ছে হ, এখানকার উত্তর হচ্ছে হ। গুড। নিচের কোন শব্দটি অভিধান অনুসারে আগে বসবে? এই শব্দটা আমরা এই 4টা শব্দ যদি অভিধানে খুঁজি তাহলে কোনটা আমরা অভিধানে আগে পাবো? এটার জন্য তোমরা অনেকে টেনশন করে, এর আগে একটা ক্লাস নিয়েছি আমাদের ইউটিউবের আছে, আমাদের পেজেও আছে, তোমরা ওইটা একটু দেখবা। ওখানে আরো বেশ বিস্তারিত কঠিন কঠিন কিছু প্রশ্ন সমাধান করা হয়েছে। এই প্রশ্নটা খুবই সহজ। এরকম হলে আমরা মানে প্রথমটা দেখবো যে প্রথম বর্ণটা যদি ডিফারেন্ট হয় তাহলে আমরা বিশ্লেষণে যাব না। এখানকার প্রথম বর্ণ হচ্ছে খ, এখানকার প্রথম বর্ণে যে যুক্ত বর্ণটা আছে ক্ষীয়কে ভাঙলে আমরা কি কি পাবো? ক আর মূর্ধন্য ষ। তার মানে এখানকার প্রথম বর্ণ হচ্ছে ক, এখানকার প্রথম বর্ণ হচ্ছে দন্ত স, এখানকার প্রথম বর্ণ হচ্ছে হ। তা আমরা জানি ব্যঞ্জন বর্ণের প্রথম বর্ণটাই তো হচ্ছে ক। তাহলে তো কোন অভিধান অনুসারে কোনটা সবার আগে বসবে? তার মানে অভিধানে যদি আমরা খাবার, ক্ষমা, সাপ এবং হাঁস এই 4টা শব্দ অভিধানে খুঁজি তাহলে সবার আগে আমরা পাবো ক্ষমা শব্দটি। এটা দেখেই ক্ষীয় দেখেই মনে হইতে পারে পরে, কিন্তু ক্ষীয়কে বিশ্লেষণ করলে কিন্তু ক আর মূর্ধন্য ষ বের হয় ক এর সাথে, এই জন্য ক উত্তর হবে। নিচের কোনটি ঠিক? দেখো এখানে হয়ের পেটে ন, হয়ের পেটে ন হলে দন্তান্ন হয়, এখানে মূর্ধন্য দেয়া আছে, তার মানে ঠিক নাই। এটা আমরা জানি এটা ক্ষীয়, ক্ষীয়কে বাংলা কি কি পাবো? ক এর সাথে মূর্ধন্য ষ, তাহলে এটা দেয়া আছে এরকম, এটা ঠিক নাই। এইটাকে ভাঙলে কয়রা ফলা, আমরা জানি ক্রয় বানানে, ক্রয় বানানে এরকম লিখতে হয়। এখানে যে বর্ণটা আছে এই বর্ণটা যুক্ত বর্ণ, ক এর সাথে র ফলা, তাহলে ক এর সাথে র ফলা, এটা ঠিক আছে। আর এই যে বর্ণটা আছে আমরা জানি যে আমাদের সাকিব শাহরিয়ার স্যার এরকম লেখে, এরকম করে লেখে সাইলিক, এটা হচ্ছে সাইলিক এ। যখন মাত্রা দেব তখন এটা হচ্ছে ত এর সাথে রফালা, ত এর সাথে রফালা এইভাবে লেখা হয় মাত্রা দিয়ে। যেহেতু ত এর উপরে মাত্রা আছে এই জন্য ত এর রফালা মাত্রা থাকবে, ত এর রফালা একসাথে এইভাবে হয়ে যাবে। এটা হচ্ছে ত এর রফালা, কিন্তু আগে র পরে ত, এটা হইতে পারে না। তাহলে উত্তর হচ্ছে এইটা, ক এর সাথে রফালা। র একটা ধ্বনি, র একটা কি ধ্বনি? আমরা জানি যে কম্পনজাত ধ্বনি বা বর্ণ আছে র, উষ্ম ধ্বনি বা উষ্ম বর্ণ তালব্য শ, মূর্ধন্য ষ, দন্ত স, হ। তাড়নজাত বর্ণ আছে 2টা, ডয় বিন্দু র আর ঢয় বিন্দু র। ডয় বিন্দু র এবং ঢয় বিন্দু র এর ধ্বনিকে বলা হয় তাড়নজাত ধ্বনি। জিহ্বা, জিহ্বা এরকম ভাঁজ খেয়ে একটা বাড়ি খায়, তাড়ন থেকে এর জন্ম, জাত, এটা জাত হয়েছে, তাই এর নাম হচ্ছে তাড়ন জাত ধ্বনি। র, র যদিও আমরা এই উচ্চারণ ভুল করি, আমরা বলে ফেলি র র, তার মানে এটা কিন্তু র। আষাঢ়, আমরা আষাঢ় উচ্চারণে আমরা পড়ে, গাছ থেকে পা পিছলে পড়ে যায়, এই পড়ে বানানে ডয় বিন্দু র লিখি। এটা উচ্চারণে জিহ্বা এরকম ভাঁজকে একটা বাড়ি খায়, বাড়ি বা তাড়ন থেকে এর জন্ম, তাই এর নাম হয়েছে তাড়নজাত। এর আর একটা নাম আছে টোকাজাত ধ্বনি, একটা টোকা খায়, টোকাজাত ধ্বনি। তাই তাড়নজাত বর্ণ 2টি, 2টি তাড়নজাত ধ্বনি। জীবের ডগা মানে একবার জীবের সামনের পাশ আর উপরের পাটির দাঁতের সংস্পর্শে, জীবের একবার সামনের পাশ দাঁতে গিয়ে লাগে, তার মানে সেগুলোকে বলা হয় দন্তবর্ণ। এখন দন্তবর্ণ কোনগুলা? ত, থ, দ, ধ। ত, থ, দ, ধর মধ্যে কোনটা আছে? এই যে যেটা। যদি বলতো যে উপরের পাটির দাঁতের গোড়ার অংশ বা উপরের পাটির দাঁতের শক্ত যে মাংস সেখানে লাগে, তাহলে সেটাকে বলা হতো মূর্ধা, ট ঠ। এখানে দাঁতের স্পর্শ বলেছে, তার মানে দন্ত ধ্বনি, ত, থ, দ, ধ, এগুলো হচ্ছে দন্ত ধ্বনি। কোনটি যুগ্ম স্বরধ্বনি? এই যে যুগ্ম স্বরধ্বনি, তার মানে হচ্ছে দ্বিস্বর। যুগ্ম স্বরধ্বনি মানে হচ্ছে দ্বিস্বর, দ্বিস্বর মানে হচ্ছে যুগ্ম স্বর।
যুগ্ম স্বরধ্বনির প্রতীক কোনটা? এটা, এই যে একটাকে ভেঙে আমরা দুইটা পাবো, এই জন্য এটা বর্ণের ক্ষেত্রে এরকম আর উচ্চারণের ক্ষেত্রে কিন্তু এরকম, একটার মধ্যে দুইটা পাইছি, তাহলে ওটা উত্তর। পাশাপাশি অবস্থিত উচ্চারিত দুটি স্বরের যুক্ত রূপ, এই যে পাশাপাশি দুইটা স্বরধ্বনি উচ্চারিত হইলো, একটু আগে আমরা দেখলাম এটাও মৌলিক স্বর, এটাও মৌলিক স্বর, দুইটা স্বরধ্বনি পাশাপাশি আসলে এই যে একসাথে উচ্চারণটা হইতেছে, এই উচ্চারণটার নাম হচ্ছে দ্বিস্বর বা যুগ্ম স্বর। তাহলে দ্বিস্বর বা যুগ্ম স্বরের নাম লিখেছি যুগ্ম স্বর, দ্বিস্বর, যুগ্ম স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি। এর আরো একটা নাম আছে সন্ধি স্বর। তাহলে যেটাই হচ্ছে যৌগিক স্বর, সেটাই দ্বিস্বর, সেটাই যুগ্ম স্বর, ওর আরেকটা নাম হচ্ছে সন্ধি স্বর। পরের প্রশ্ন, কোন বর্ণটির নিজস্ব কোনো ধ্বনি নাই, তার মানে ও নিজের মতো উচ্চারিত হইতে পারে না। এটা একটা যুক্ত বর্ণ, এটাকে ভাঙলে কর মূর্ধন্য ষ, তাহলে এটার আলাদা আলাদা উচ্চারণ আছে। খণ্ডতর উচ্চারণ ত এর মতো, এর উচ্চারণ আছে। গ এর উচ্চারণ তো গ এর মতো, এর উচ্চারণ আছে। ইও এর উচ্চারণটা আসলে ইও এর নিজস্ব কোনো উচ্চারণ নাই। তাহলে ইও কয়েকভাবে উচ্চারিত হইতে পারে। তার মধ্যে একটা আমরা উদাহরণ দেখি, আমরা দেখি যখন এই শব্দটা লেখা হয়, এই শব্দটা যখন লেখা হয় এটাকে আমরা বলি সঞ্চয়, সঞ্চয়। তাহলে এটার উচ্চারণ যদি লিখি, দন্তস্বর উচ্চারণ তালব্যস্বর মতো হয়েছে, সঞ্চয়। তার মানে এটার উচ্চারণ যদি আমি ভেঙে লিখতে চাই, এর উচ্চারণ যদি ভেঙে লিখতে চাই, তার মানে এখানে দেখলাম আমি ন আর চ লিখেছি, কিন্তু এই যে যুক্ত বর্ণটা আছে, এই যুক্ত বর্ণটাকে বিশ্লেষণ করলে হয় কি, এই যুক্ত বর্ণটাকে বিশ্লেষণ করলে হয় ইয়োর সাথে চ। তার ইয়োর সাথে চ ভেঙে লিখলে হয়, আর উচ্চারণ লেখার সময় ন লিখছে। তার মানে ইয়োর কি আসলে স্বতন্ত্র, স্বাধীন বা নিজের কোনো উচ্চারণ আছে? উত্তর হইতেছে না। ইয়ো তো দেখতে পাইতেছি নিজের কোনো উচ্চারণ নাই, এই জন্য উত্তর হচ্ছে ইয়ো। পরাশ্রয়ী বর্ণ কয়টি? পরের আশ্রয়ে থাকে। যে বর্ণটা শব্দের শুরুতে আছে এমন প্রমাণ নজির আমরা পাবো না, শব্দের শুরুতে থাকতে পারে না, অন্য বর্ণের আশ্রয়ে থাকে, অন্য বর্ণের ঘাড়ে থাকে। সেটা কি? অনুস্বার, বিসর্গ, অনুস্বার, বিসর্গ আর চন্দ্রবিন্দু, এই তিনটা পরের আশ্রয়, মানে নিজের শুরুতে হইতে পারে না, অন্য বর্ণের আশ্রয়ে থাকে, অন্য বর্ণের পরে বা উপরে থাকে, এই জন্য পরাশ্রয়ী বর্ণ থাকে। তাহলে পরাশ্রয়ী বর্ণ তিনটা। আমরা এখন এই পরাশ্রয়ী বর্ণ যে তিনটা লিখেছি, এখানে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছ, এগুলো খুব ইম্পর্টেন্ট। ধ্বনি বর্ণের প্রশ্ন বিগত বছরে দেখবা এই জায়গা থেকে এসেছে। তথ্যগুলো তোমাদের মুখস্থ আছে কিনা, এই তথ্যগুলো থেকে কোনো প্রশ্ন আসলে পারবে কিনা, যে কোনো প্রশ্ন। গেট, জি স্যার বা সালাম স্যার বলতেছে, তার মিহিম আছে। বাকিদের একটু দেখতে চাই, দম বা বল দেখতে চাই, এই প্রশ্ন, এইগুলা থেকে প্রশ্ন হইলেই আমরা পারবো কিনা, এগুলো কিন্তু মুখস্থ থাকা জরুরি। যারা লিখতেছে দেখছি পরাশ্রয়ী বর্ণ তিনটা, তালব্য, মূর্ধন্য ষ, দন্ত স হয়, এই চারটাকে বলা হয় উষ্ম বর্ণ, কিন্তু উষ্ম ধ্বনি আবার তিনটা। কারণ আমরা জানি তালব্য এবং মূর্ধন্য ষ এই দুইটার উচ্চারণ একই, তালব্য মূর্ধন্য ষর উচ্চারণ একই, তালব্য মতো, দন্তস্বর উচ্চারণ ইংরেজি এস এর মতো হয়, দন্তস্বর মতো, আর হয়ের উচ্চারণ হয়ের মতো। উষ্ম বর্ণ চারটা, কিন্তু উষ্ম ধ্বনি তিনটা। ঠিক একইভাবে শীষ বর্ণ কিন্তু তিনটা, কিন্তু শীষ ধ্বনি দুইটা, কারণ তালব্য মূর্ধন্য ষ উচ্চারণ তো একটা। তাহলে ধ্বনি দুইটা, বর্ণ তিনটা, উষ্ম ধ্বনি তিনটা, কিন্তু বর্ণ চারটা। কেমনে হইলো এইটা যদি আমরা মনে রাখতে পারি, তাইলে কিন্তু এই প্রশ্নের উত্তর পাবো। অন্তস্থ বর্ণ, অন্তস্থ জ, র, ল, ব চারটা, কম্পনজাত র, পার্শ্বিক ল দেখিয়েছি, আর তাড়নজাত এ হচ্ছে দুইটা, তাড়নজাত বর্ণ। উষ্ম ধ্বনির উদাহরণ নয়, তাহলে উষ্ম ধ্বনি এই যে দেখলাম, উষ্ম ধ্বনি তিনটা, তালব্য, দন্তস্ব আর হ। উষ্ম ধ্বনির উদাহরণ নাই, তাহলে উত্তর হবে মূর্ধন্য ষ। কেন হইল? কারণ আমরা জানি মূর্ধন্য ষ এবং তালব্য ষর উচ্চারণ একই, যেহেতু ধ্বনি বলেছে, তাহলে মূর্ধন্য ষ আলাদা ধ্বনি নাই, মূর্ধন্য ষর উচ্চারণ তো তালব্য ষর মতো, তাহলে আলাদা কোনো ধ্বনি নাই, তার উচ্চার হচ্ছে মূর্ধন্য ষ। অল্প প্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির পার্থক্য ঘটে কি কারণে? আমরা জানি অল্প প্রাণ মানে অল্প বাতাস, মহাপ্রাণ মানে মহাবাতাস, বেশি বাতাস। তাহলে অল্প প্রাণ এবং মহাপ্রাণের ধ্বনির মূল পার্থক্য কি? বাতাস।
সে বাতাসটা কোত্থেকে আসে? ফুসফুস থেকে আসে। তাহলে উত্তর হচ্ছে ফুসফুস তাড়িত বাতাসের কারণে এদের পার্থক্যটা ঘটে। নিচের কোনগুলো অন্তঃস্থ বর্ণ? আমরা একটু আগে দেখেছি অন্তঃস্থ জ, র, ল, ব, এই চারটাকে বলা হয় অন্তঃস্থ বর্ণ। কোনটি ভিন্ন? এই চারটার মধ্যে কোনটা একবারে ভিন্ন? এখানে যুক্ত বর্ণ আছে ম এর সাথে ম, এখানে যুক্ত বর্ণ আছে ন এর সাথে ম, এখানে যুক্ত বর্ণ আছে ক এর সাথে মূর্ধন্য ষ দিয়ে ম, এখান থেকে উপর পর্যন্ত মানে ম, আর এখানে যে যুক্ত বর্ণটা আছে ক এর সাথে মূর্ধন্য ষ। তাহলে আমরা সবগুলো দুইটা করে দেখেছি, শুধু এই জায়গায় দেখেছি তিনটা। তাহলে এখানে এইটা হচ্ছে ভিন্ন, কারণ এখানে তিনটা বর্ণ যুক্ত আছে, বাকি তিনটাতে দুইটা করে বর্ণ যুক্ত আছে। নিচে কোন গুচ্ছ মহাপ্রাণ ধ্বনির উদাহরণ? ওই যে আবার সেই ছক, আমরা মহাপ্রাণ ধ্বনির ছকটা দেখি। মহাপ্রাণ ধ্বনি আমরা জানি 2 নম্বর আর 4 নম্বর, এগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে মহাপ্রাণ ধ্বনির উদাহরণ 2 আর 4 এ পড়বে। ক, প, চ এটা হইতেছে না, এটা তো 1 নম্বরে পড়তেছে, 2 নম্বর আর 4 নম্বর হচ্ছে না। এখানে ট আছে 1 নম্বর, ত 1 নম্বর আছে, তাহলে এটা উত্তর হইতেছে না। এখানে ট আছে, এটা উত্তর হইতেছে না। তাহলে মহাপ্রাণ ধ্বনির মধ্যে ঘ দেখলাম 4 নম্বর, 4 নম্বর মহাপ্রাণ হইতে পারে। ত, থ, দ, ধ এটাও 4 নম্বর, প, প, ব, ভ এটাও 4 নম্বর। তাহলে 4 নম্বরের বর্ণগুলো সব মহাপ্রাণ ধ্বনি, তাহলে এটা উত্তর হচ্ছে। কোনগুলো ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি? ওষ্ঠ ব্যঞ্জন মানে, ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট, ঠোঁটের সাহায্য লাগে, ঠোঁটের সাহায্য লাগে যেগুলো, সেটাকে গুলোকে আমরা ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি বলবো। তাহলে প, প, ব, ভ এগুলো ঠোঁটের সাহায্য লেগেছে। ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনির মধ্যে আমরা জানি এই যে ওষ্ঠ বর্ণ বা ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি, এইগুলা ক, প বর্গীয় বর্ণগুলোকে ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি বলে। এই জন্য উত্তর হচ্ছে এটা। দীর্ঘস্বর কতটি? আমরা জানি যে স্বরধ্বনি আবার 2 প্রকার, হ্রস্ব স্বর আর দীর্ঘস্বর। এর মধ্যে হ্রস্ব স্বর 4টা, অ, ই, উ এবং রি, আর দীর্ঘস্বর হচ্ছে বাকি 7টা, আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ওই, ও, ও। এখানে আমরা দীর্ঘস্বর কতটি প্রশ্ন হয়েছে, তাহলে দীর্ঘস্বরের সংখ্যা 7টি। উত্তর হচ্ছে 7টি, দীর্ঘস্বরের সংখ্যা 7টি। নিচের কোন শব্দে বর্গীয় ফলা রয়েছে? এখানে যে ফলাটা আছে জ ফলা, তার মানে এখানে জ ফলা আছে। এখানে ফলা আছে ল এর সাথে ল, তার মানে এখানে ল ফলা আছে। এখানে কোনো ফলা কি আছে? উত্তর হচ্ছে হ্যাঁ, এই যে প এর সাথে র ফলা আছে, তার মানে এখানে র ফলা আছে। আর এখানে কোনো ফলা মনে হচ্ছে নাই, তারপরও আছে। কেমনে? এই যে যুক্ত বর্ণটা, এখানে কি কি আছে? ক, মূর্ধন্য ষ, আর এই যে যুক্ত বর্ণ এটা হচ্ছে ম, তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ম ফলা আছে। এখন এই 4টা ফলার মধ্যে বর্গীয় বর্ণের মধ্যে কয়টা আছে? আমরা জানি বর্গীয় বর্ণ হচ্ছে 25টি। 25টা বর্গীয় বর্ণের মধ্যে, সরি, 25টা বর্গীয় বর্ণের মধ্যে ফলা এখানে কোনটা আছে? এগুলো তো বর্গের বাইরে, তার মানে এখানে ম আছে। তাহলে উত্তর হচ্ছে এটা। বর্গীয় ফলা আছে কোন শব্দে? উত্তর হচ্ছে প্রথমটা। তাহলে 29-এর উত্তর যারা ক কইছিল, 2-3 জন ক বলছিল, ছেলেরা বলছিল সেটা। ওকে, তাহলে উত্তর যাদের ক দিছিল তাদের উত্তর হয়েছে। কোনটি অস্বচ্ছ যুক্ত বর্ণ? আমরা জানি যুক্ত বর্ণ আছে 2 রকম, যুক্ত বর্ণ 2 প্রকার, যুক্ত বর্ণ 2 প্রকার, একটা হচ্ছে স্বচ্ছ আর একটা হচ্ছে অস্বচ্ছ। আচ্ছা, স্বচ্ছ আর অস্বচ্ছ কাকে বলে, কাকে বোঝায়? স্বচ্ছ মানে হচ্ছে স্পষ্ট দেখা যায়, যেরকম আমি যদি ল এর সাথে ল যুক্ত বর্ণ, এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি নয়ের সাথে ট লাগিয়ে দিই দন্তান্ন, তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে। আর অস্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে, ধরো এখানে হয়ের নিচে ন দিলে হয়ের সাথে মূর্ধন্য হয়, তার মানে এখানে এখানেটা স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু যদি হয়ের পেটে ন দেই, পেটে ন দেই, এখানে বোঝা যাচ্ছে না আসলে কি আছে। হয়ের পেটে ন মানে হচ্ছে হয়ের সাথে দন্তান্ন। তাহলে এই যে যুক্ত বর্ণ কিন্তু স্পষ্ট বোঝা যায় না, এদেরকে বলা অস্বচ্ছ। আর স্পষ্ট বোঝা গেলে তাদেরকে বলা হয় স্বচ্ছ। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে দন্তসের সাথে ট, এখানে বোঝা যাচ্ছে প এর সাথে ত, এখানে বোঝা যাচ্ছে মূর্ধন্যর সাথে ট, কিন্তু এখানে যে যুক্ত বর্ণটা হয়ের সাথে দন্তান্ন, আমরা অনেকেই তো এলোমেলো করে ফেলি, দন্তান্ন আছে নাকি মূর্ধন্য আছে, তার মানে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। তাহলে এখানকার উত্তর হচ্ছে হয়ের সাথে মূর্ধন্য, দন্তান্ন। কোনটি উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়, কে পারবে?
31 নম্বর, উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয় কোনটি? এই প্রশ্নটার উত্তর আমাদের যাদের পেট বেজে ছিল তারা পেরেছে হয়তো, ওইটার কাছাকাছি, সরাসরি কিন্তু ওইটা না, একটু অপশন বা কথা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। যদি বুঝে থাকো তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা পারবা। আমি দেখি কে কে পারছে বা কে কে এই প্রশ্নটা বুঝেছে। 31 নম্বর, উ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়। আচ্ছা, আমরা তাহলে আবার সেই ছকে যাই। আমাকে বের করতে হবে উ এর বৈশিষ্ট্য। আচ্ছা, তাহলে তিনটা ক্যাটাগরি মনে আছে কিনা, শুরুতে বলেছিলাম তিনটা ক্যাটাগরি আমি ভাঙবো। তাহলে তিনটা ক্যাটাগরি যদি ভাঙি, উ কোথায় আছে? উকে বলা হচ্ছে প্রথম হচ্ছে পশ্চাৎ, তার মানে জীবের অবস্থান, উ উচ্চারণে জীব পিছন দিকে চলে যায়, পশ্চাৎ। আচ্ছা, ঠোঁট গোল হয়, ঠোঁট বেশি বড় হয় নাকি গোল হয়, মানে ঠোঁট ছোট থাকে নাকি বড় থাকে? এটা দেখছি সংবৃত। সংবৃত মানে গোলাকৃতি, সংবৃত মানে সংক্ষিপ্ত, ঠোঁট সংক্ষিপ্ত হয়ে গেলে তো গোল হয়ে যায়। আর বিবৃত বড় হয়ে গেলে গোল থাকে না, অগোলাকৃতি। বড় হয়ে গেলে ঠোঁট বড় হয়ে গেলে গোল থাকে না, ছোট হয়ে গেলে ও বা উ বললে ঠোঁট এই যে গোল হয়ে যায়। তার মানে সংবৃত মানে গোলাকৃতি। তাহলে এটা ঠিক আছে বৈশিষ্ট্য। পশ্চাৎ, এখানে পশ্চাৎ নাই। আচ্ছা, প্রথমটা সম্মুখ স্বরধ্বনি। আচ্ছা, উ কি সম্মুখ স্বরধ্বনি নাকি পশ্চাৎ? এখানে লেখা আছে সম্মুখ, তার মানে এটা একটা বৈশিষ্ট্য না, এটা হচ্ছে উত্তর। যদি পশ্চাৎ হইতো তাহলে মানতাম। সংবৃত ঠিক আছে, সংবৃত যেহেতু আছে গোলাকৃতিও তাই। আচ্ছা, উ উচ্চারণে জিহ্বের অবস্থান, জিভ কি উঁচু উঁচু হয় নাকি নিচের দিকে যায়? এই যে উঁচু থেকে নিচু, আমরা দেখছি উঁচু জায়গায় আছে, তার মানে উ উচ্চারণে জিহ্বা উচ্চে থাকে, জিহ্বা গোল হয়ে যায় ঠোঁট, তার মানে সংবৃত বা গোলাকৃতি, এই দুটাই উত্তর। কিন্তু সম্মুখ স্বরধ্বনি তো না, ই হচ্ছে সম্মুখ, উ হচ্ছে জিভ পিছনে থাকে, তাহলে পশ্চাৎ। তাহলে এটা উ এর বৈশিষ্ট্য না। এর বৈশিষ্ট্য, এ স্বরধ্বনির বৈশিষ্ট্য দেখো, গোলাকৃতি। উচ্চারণে জীব মানে দুই ঠোঁটের দূরত্ব বেড়ে যায়, তার মানে গোলাকৃতি এটা হইতেছে না। আচ্ছা, এতে কি উঁচুতে থাকে নাকি নিচুতে থাকে? গোলাকৃতি যদি না হয় তাহলে সম্মুখ হবে না। আমরা ছকটা দেখে হিসাব করি, কোথায় আছে? এখানে আছে। এখানে বলেছে হচ্ছে নিম্ন মধ্য, নিম্ন মধ্য মানে নিচের দিকে, তাহলে উচ্চ হচ্ছে না, আমাকে বড় বৈশিষ্ট্য বের করতে হবে। আচ্ছা, উচ্চারণের জীবাণুস্থানের সামনে নাকি পিছনে? দেখছি যে হ্যাঁ, এটা সম্মুখের মধ্যে আছে। উচ্চারণে সংবৃত নাকি বিবৃত? আমরা দেখছি যে বিবৃতের মধ্যে যাচ্ছে। তাহলে যদি বিবৃতের মধ্যে যায় তাহলে গোলাকৃত হবে না, সংবৃত হবে না, সম্মুখ স্বরধ্বনি হবে। সম্মুখ স্বরধ্বনি হবে। আচ্ছা, তাহলে এর বৈশিষ্ট্যতে আমরা দেখলাম সম্মুখ আছে, তিনটা হচ্ছে না। 33 নম্বর প্রশ্ন, কোনটা স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? আগে দেখেছিলাম বৈশিষ্ট্য, এখন দেখছি না। আচ্ছা দেখো, এটা সম্মুখ স্বরধ্বনি কিনা, সম্মুখ স্বরধ্বনি, তাহলে এটা সম্মুখ বৈশিষ্ট্য। এটা নিম্ন মধ্য কিনা, আমরা দেখতে পাচ্ছি নিম্ন মধ্য আছে, তাহলে এটাও বৈশিষ্ট্য। অগোলাকৃতি, অগোলাকৃতি মানে গোলাকৃতি না, হলে ঠোঁট বড় হয়ে যায়, দুই ঠোঁটের দূরত্ব বেড়ে যায়, তার মানে এটা গোলাকৃতি না, তাহলে এটাও ঠিক আছে, যেহেতু বিবৃত হয়েছে তার মানে অগোলাকৃতি, বৈশিষ্ট্য নয়। তাহলে মানে এভাবে বলছে সংবৃত। এখন দেখো, অগোলাকৃতি মানেই তো বিবৃত, তাহলে মানে এটা ঠিক আছে। সংবৃত, একে বললে দুই ঠোঁটের দূরত্ব কমে যায়, উত্তর হচ্ছে না, কমে না, তাহলে বৈশিষ্ট্য নয় যেহেতু চেয়েছে, তাহলে এটা সংবৃত উত্তর হবে। এসে যায় স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়। এখন আমার এর বৈশিষ্ট্য না কোনটা বের করতে হবে। আমরা একটু দেখি এর বৈশিষ্ট্য কি কি আসলে। এই যে এখানে আছে, তার মানে আমরা দেখলাম যে সম্মুখের মধ্যে পড়ে, আবার উচ্চ বা উচ্চ মধ্যের মধ্যে পড়ে, আবার সংবৃতর মধ্যে পড়ে। তিনটা, সম্মুখ, অর্ধ সংবৃত, আবার উচ্চ মধ্য। এবার বলছে কি নয় কোনটি? আচ্ছা, তাহলে সম্মুখ স্বরধ্বনি, এটা তো সম্মুখ স্বরধ্বনি, এটা বৈশিষ্ট্য। অর্ধ সংবৃত, এই যে অর্ধ সংবৃত এটা আছে। উচ্চ মধ্য, এই যে উচ্চ মধ্য এটাও আছে। গোলাকৃতি, গোলাকৃতি না, একবার গোলাকৃতি কখন হবে? যখন সেটা সংবৃত হবে। তাহলে
এ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয় সম্মুখ স্বরধ্বনি এ, ঠিক আছে। অর্ধ সংবৃত, এটাও ঠিক আছে। উচ্চ মধ্য, এটাও ঠিক আছে। গোলাকৃতি হবে সব থেকে সংবৃত, একবারে সংবৃত যেটা সেগুলো হচ্ছে গোলাকৃতি, এই দুইটা। তাইলে এইটা উত্তর না, বৈশিষ্ট্য নয়, এটা হচ্ছে উত্তর। লাস্ট প্রশ্ন, আবিধানিক ক্রম। তোমাদের আবিধানিক ক্রম নিয়ে বেশ ভেজাল আছে, এই জন্য বলেছে আগে একবার আমাদের একটা ক্লাস আছে ইউটিউবে বা লাইভে হয়েছিল, ওই ক্লাসটা ভালো করে দেখবা। আমাদের পেইড ব্যাচে যারা ক্লাস করছো আশা করছি তারা পারছো, বা তারপরেও অনেকে বিভিন্ন রকম বলছে কঠিন লাগতেছে যারা ক্লাসে ছিল না বা করেনি। এইটা আমরা একটু খেয়াল করি, দেখবা এখানে আমরা ওই ঝামেলা আর একটু দূর হইতে পারে। আবিধানিক ক্রম অনুযায়ী দেখো, রক্ষা শুরু হয়েছে র দিয়ে, রত্ন র দিয়ে, রণন র দিয়ে। তাহলে প্রথম বর্ণ ঠিক আছে, আমরা দ্বিতীয় বর্ণে যাব। দ্বিতীয় বর্ণে এখানে আছে ক, এখানে আছে ত, এখানে আছে মূর্ধন্য। র এর পরে ক, কারণ ক্ষীয়কে ভাঙলে ক আর মূর্ধন্য সব পাওয়া যায়, তাহলে র এর পরে ক, র এর পরে ত, র এর পরে মূর্ধন্য। এখন বর্ণমালায় তুমি ক, ত আর মূর্ধন্য এই তিনটার মধ্যে কোনটা আগে পাও? ক আগে পাও, এরপরে মূর্ধন্য পাও, এরপরে ত পাও। তার মানে কি সিরিয়াল ঠিক আছে? উত্তর হচ্ছে না, সিরিয়াল ঠিক নেই। এরপরের যেটা অপশন, এখানে অর্ধ আর অর্ধ দুই জায়গায় কিন্তু সমান আছে, এই দুইটা শব্দের মধ্যে অর্ধ আর অর্ধ সমান আছে। অর্ধ এরপরে সংবৃত, এখানে আছে দন্ত স, আর বিবৃততে এখানে আছে ব। এখন আমাকে বলো, ব এবং দন্ত স-এর মধ্যে বর্ণমালায় তোমরা কোনটা আগে পড়ো? ব তোমরা আগে পড়ো, তাহলে উত্তর এটা দন্ত স পরে ব, এটাও ঠিক নাই, এটাও ঠিক নাই ক্রম। আচ্ছা, এরপর দেখো, প্রতিবিপ্লব শুরু হয়েছে প দিয়ে, আর গণ অভ্যুত্থান শুরু হয়েছে গ দিয়ে। আমাকে এখন বলো, প এবং গ এই দুইটার মধ্যে তোমরা ক্রম বা অভিধানে মানে বর্ণমালার ক্রমে কোন বর্ণটা আগে পড়ো? উত্তর হচ্ছে গ। তার মানে গণ অভ্যুত্থান এবং প্রতিবিপ্লব এই দুইটা শব্দের মধ্যে আমরা অভিধানে গণ অভ্যুত্থান আগে পাবো, তার মানে এটারও ক্রম ঠিক নাই। শেষে দেখো, একতা শুরু হয়েছে এ দিয়ে, এখন শুরু হয়েছে এ দিয়ে, ঐক্য শুরু হয়েছে ওই দিয়ে। তাহলে এ এ এবং ওই, এটা তো ক্রম ঠিক আছে। যেহেতু এখানে দুইটাতেই এ আছে, তাহলে এটা আবার একটু বিশ্লেষণ করে দেখতে হবে ঠিক আছে কিনা। এখানে এর পরে আছে ক, এখানে এর পরে আছে খ, তাহলে এর পরে ক, এর পরে খ, তার মানে এখানে ক্রম ঠিক আছে। তাহলে উত্তর হচ্ছে এইটা, একতা এখন ঐক্য। আমি এই প্রশ্নটা যখন বানিয়েছি এবং অপশন যখন দিয়েছি, তখন আমার একটা জিনিস মাথায় ছিল, একটা মেসেজ দিতে চেয়েছে, সেই জন্য এটা লেখা। এখন আমাদের জন্য জরুরি, এখন আমাদের জন্য জরুরি কি? এই যে এখন আমাদের জন্য জরুরি হচ্ছে একতা। এই একতা একটা বিশেষ্য, এটার আর একটা বিশেষ্য রূপ হচ্ছে ঐক্য। বাংলাদেশে গতকাল এবং আজকে অনেক ঘটনা ঘটেছে, এখনো ঘটছে। তো আমরা আসলে যে ঝামেলায় পড়েছি বিপ্লবের পরে, স্বাধীনতার পরে, এই ঝামেলা থেকে দূর হওয়ার জন্য, ঝামেলা থেকে ভালো থাকার জন্য আমাদের সমাধান একটাই, যে সমাধানটা হচ্ছে এখন আমাদেরকে এক হতে হবে, একতা প্রয়োজন। তাইলে আমাদের এই ঝামেলা, এই যে আফসোস লীগের মারামারি, আফসোস লীগের আফসোস যে ঝামেলা করতেছে, এই ঝামেলা দূর হয়ে যাবে। তোমরা যারা লাইভে এতক্ষণ আমাদের সাথে ছিলে, অনেক রাত হয়ে গেছে, আজকে লাইভে বেশ ডিস্টার্ব হয়েছে তোমাদের, মানে কথা শুনতে পাও না, এই লাইভ কেটে গেছে, তো সেটার জন্য দুঃখ প্রকাশ করছি, ক্ষমা প্রার্থী, ক্ষমা চেয়ে। আজকে যারা ছিলে, যে তথ্যগুলো ক্লাসে পড়ানো হলো, দেখানো হলো, আশা করি এই তথ্যগুলো তোমরা অবশ্যই এই তথ্যগুলো একবারে হৃদয়ঙ্গম করবে, একবারে এমনভাবে শিখে ফেলবে যাতে পরীক্ষা আসলে যেন এই তথ্যগুলো ভুল না হয়। দেখো, তোমার এই ক্লাসটা যেন তোমার পরীক্ষার হলে মনে পড়ে যে এটা পড়েছি, এটা দেখাইছিল, এটাই তো আসছিল। এইভাবে কিন্তু লাইভ ক্লাস বা আমাদের ক্লাসগুলো অনলাইনে করা উচিত। তোমাদের সবার প্রতি শুভকামনা। যে প্রথম হয়েছে সে পুরস্কার পাবে, তার সাথে যোগাযোগ করা হবে। সবার প্রতি শুভকামনা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসে। আসসালামু আলাইকুম।